প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই প্রাইভেট সেন্টার। আমি রাকিব মাস্টার তোমাদের স্বাগত জানাচ্ছি আজকে ক্লাস নাম্বার 4 প্রথম অধ্যায় থেকে। তো আমাদের গত অধ্যায়ে কিছু কিছু টপিকস বাকি থেকে গেছিলো, যে টপিকসটা নিয়ে আজকে আমরা একটু আলোচনা করবো এবং এখান থেকে কি ধরনের প্রশ্ন পরীক্ষা আসে সেগুলো জানা যাবে আজকের ক্লাস থেকে। এবং তুমি এগুলো উত্তর কিভাবে করবে তার একটা আমি প্যাটার্ন তোমাকে বলে দিব, যেটা খুব সহজেই তুমি যে কোনো প্রশ্নই এটা ফেস করতে পারো। ট্রিক্স, যেটা আমার প্রত্যেকটা ভিডিওতে দু একটা করে ট্রিক্স বা টিপস থাকবে, যেটা দিয়ে তুমি খুব সহজেই তোমার পরীক্ষার প্রশ্নগুলো খুব সহজে তুমি উত্তর দিয়ে দিতে পারো। তো আজকে চলো দেখা যাক যে আজকে আমরা যে বাকিটা ছিল, আমরা এর আগের ক্লাসগুলোতে আমি কি দেখছিলাম একটু বলে নিই। আমার যতদূর মনে আছে সেটা হচ্ছে যে আমরা আলোচনা করছিলাম তোমার এখানে চিকিৎসা ক্ষেত্রে কিভাবে বিশ্বগ্রাম ভূমিকা পালন করতেছে, বা চিকিৎসা ক্ষেত্রে তথ্য প্রযুক্তির ব্যবহারটা কি, টেলিমেডিসিন কি, টেলিমেডিসিন এক ধরনের সেবা, ব্যাখ্যা করো, এই ধরনের প্রশ্নগুলো আসে। তো সবার ফার্স্টে টেলিমেডিসিন কি তোমার আমি এটাই যদি একটু উদাহরণ দিতে চাই, তাহলে টেলিমেডিসিনটা হচ্ছে কি, টেলিমেডিসিন এমন একটা পদ্ধতি যে যার সাহায্যে বাস্তবে কোনো ডাক্তারের সামনে না থেকেও তুমি ভার্চুয়ালি তোমার চিকিৎসা সেবাটা নিতে পারো। তো এইচটাকেই বলা হচ্ছে কি টেলিমেডিসিন। টেলিফোনের মাধ্যমে বিশেষ করে যে চিকিৎসাটা নেওয়া হয় সেটাকে বলা হয় টেলিমেডিসিন। টেলিমেডিসিন কিভাবে তোমার উপকার আসছে, আমরা জানি যে বিশ্বের অনেক বড় বড় ডাক্তার আছেন যে যারা এক স্থান থেকে অন্য স্থানে, বা অনেক বড় বড় বিশেষজ্ঞ আছেন যে যারা এক স্থান থেকে অন্য স্থানে খুব সহজে মুভ করতে পারেন না। তো সেক্ষেত্রে তুমি খুব সহজে তাদের মাধ্যমে ফোন বা ইন্টারনেটের সাহায্যে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে তুমি সহজেই চিকিৎসা সেবা নিতে পারো। এটা ভিলেজকে গ্রাম থেকে শহরের ডাক্তার, বা শহর থেকে বিদেশের কোনো ডাক্তারের সাথে একটা সম্পর্ক স্থাপন করে দিচ্ছে টেলিমেডিসিন। তো ফার্স্টে যে কোনো প্রশ্ন, ফার্স্টে যদি কোনো রিলেটেড প্রশ্ন আসে তাহলে সেক্ষেত্রে তার সংজ্ঞাটা সবার প্রথমে দিতে হবে। এরপরে তুমি ওখানে সাজিয়ে গুছিয়ে ভাবে কীভাবে আসলে এই জিনিসটা হয়, বর্ণনাটা সেটা লিখে দিলা। লাস্টে একটা উপসংহার টাইপের, আমরা জানি কন্টেন্ট যেভাবে লেখা হয় সেভাবে যদি আমরা একটু লিখি, ধারাবাহিক রচনা আমরা ছোটোবেলায় লিখছি তো, উপর সূচনা, তারপরে বর্ণনা, তারপর উপসংহার, তাহলে সেই প্যাটার্নে আমি জিনিসগুলো একটু লিখে সাজিয়ে দেবো। তাহলে আমার এক্সামিনার যিনি আছেন তিনি দেখে আসলে খুশি হবেন বা সন্তুষ্ট হবেন, এবং সেক্ষেত্রে তোমাকে কিন্তু অনেক মার্কস দেওয়ার তোমার একটা সম্ভাবনাও থাকে। আচ্ছা, তাহলে গত ক্লাসে আমরা চিকিৎসা নিয়ে আলোচনা করছিলাম, আজকে আমরা অফিস নিয়ে, অফিস আসলে তথ্য প্রযুক্তি কিভাবে ভূমিকা পালন করছে সেটা একটু খেয়াল করা যাক। নেটওয়ার্ক ও ইন্টারনেটের মাধ্যমে অফিসের বিভিন্ন বিভাগের মধ্যে সমন্বয় করা, অর্থাৎ কেউ অ্যাডমিন প্যানেল আছে, কেউ বা রিসার্চ সেন্টার আছে, এই যে যে একটা কমিউনিকেশন বা একটা কেউ একটা বৈদেশিক ইসে আছে, তুমি একটা লেনদেন করতে ব্যাংকিং সেক্টরের সাথে সংযুক্ত করা, এইটা সম্ভব হয়েছে শুধুমাত্র কোন সেক্টর, অফিসে তথ্য প্রযুক্তিটা আসলে কাজে লেগে আসলে সে সব কাজগুলো কিন্তু খুব সহজে করা যাচ্ছে। কম্পিউটার মাধ্যমে ডকুমেন্ট তৈরি করা, আমরা তো আগে অ্যানালগভাবে হাতে লিখতাম, যেটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার ছিল। এখন আমরা কম্পিউটারের মাধ্যমে সেই ডকুমেন্টগুলো তৈরি করে ফেলতে পারছি। হিসাব নিকাশ করার জন্য আমরা এক্সেল শিট ইউজ করতেছি, খুব সহজে একটা জাস্ট খালি ফর্মুলা ইউজ করে দিলে এক্সেলে আমাদের সব উত্তরগুলো হয়ে যাচ্ছে। সফটওয়্যারের মাধ্যমে তুমি কতগুলো প্রোডাক্ট তোমার স্টোরে আছে, কতগুলো প্রোডাক্ট তুমি সেল করে দিচ্ছ, বা তোমার কোন টু ডু লিস্টের ভিতরে তোমার কোন কাজটা আজকে করতে হবে, এই সব কিছু হিসাব নিকাশটা খুব সহজে যাচ্ছে আসলে অফিস ম্যানেজমেন্ট করতে, যে তথ্য প্রযুক্তির মাধ্যমে। তো আমরা ম্যানেজমেন্টটা যদি একটু দেখি, অফিসের কার্যপদ্ধতি আসলে কার কি কাজগুলো, এই কাজগুলো যেখানে অনেক শ্রম বা শ্রমিকের প্রয়োজন পড়তো সেটা কিন্তু খুব সহজে কমে আসছে, এবং সময়টাও বেঁচে যাচ্ছে, এবং আমরা কিন্তু খুব তাড়াতাড়ি সামনের দিকে আগাইতে পারছি। তো এটা হচ্ছে অফিসের। এরপর বাসস্থানের জন্য, বাসস্থানটা খুব ইম্পর্টেন্ট, তথ্য প্রযুক্তি কিভাবে বা কাজে লাগে, চোর চোরের উৎপাত কিন্তু প্রচুর বাড়ছে। তাহলে সেক্ষেত্রে বাসস্থানের জন্য তথ্য প্রযুক্তির ব্যবহারটা কিভাবে হচ্ছে। নিরাপত্তার জন্য সিসিটিভির ব্যবহার, আমরা সিসিটিভি যেটা আছে সেটা কিন্তু ব্যবহার করছি সবসময়। এখন তো আমার বাসায় একটা সিসিটিভি ক্যামেরা লাগানো, আমার প্রাইভেট যেটা রুম সেটাতেও কিন্তু সিসিটিভি লাগানো। তো এটা লাগানোর কারণ হচ্ছে কি, যে কতজন আসছে, কে আসছে, অপরিচিত লোক আসছে কিনা, আমার তার দ্বারা কোনো ক্ষতি হচ্ছে কিনা, এটার ব্যবহার কিন্তু প্রচুর আকারে বাড়ছে। ম্যাগনেটিক ডোর সেন্সর, অর্থাৎ এই ম্যাগনেটিক ডোরের সাহায্যে কেউ যদি তোমার বাসায় ঢুকতে চায় সে কিন্তু অ্যালার্মিং করবে। এরপর স্মোক ডিটেক্টর, যদি কোনো সময় তোমার বাসায় আগুন লেগে যায়, আগুন লেগে গেলে দেখা গেলো যে তুমি জানতেও পারলা না, তারপরে যেগুলো বিপ দেওয়া শুরু করবে ম্যাগনেটিক ডোর, স্মোক যেটা আছে স্মোক ডিটেক্টরটা, তার কাজ হচ্ছে যে ধোঁয়া পেলেই সে তোমাকে অ্যালার্ম করবে যে এটা ধোঁয়া হচ্ছে। অটো এয়ার কন্ডিশনিং, তুমি বাসায় নাই, এয়ার কন্ডিশন তোমার অটোমেটিক অফ হয়ে গেল। তো এটা আছে রিমোট মনিটরিং সিস্টেম, তুমি দূরের থেকেও তোমার বাসাটাই কিন্তু দেখতে পাচ্ছ যে আমার বাসাটার ভিতরে কেউ কেউ আছে না আছে। এই সব কিছু কিন্তু তথ্য প্রযুক্তির মাধ্যমেই সম্ভব হচ্ছে। আশা করি বাসস্থানটা কিভাবে অ্যাপ্লাই করে সেই জিনিসটা দেখো। তারপর একটু চিত্রের মাধ্যমে দেখে এখানে দরকার গেলো তুমি একটা ক্যামেরা লাগাই দিলা, এখানে একটা সেন্সর লাগাই দিলে, ইনফ্রারেড সেন্সর, এরপর ম্যাগনেটিক ডোর সেন্সর তুমি লাগাই দিলা। অটোমেটিক সুইচও তখন ব্যবহার হচ্ছে, তুমি বাসায় নেই, বাইরে থেকে তুমি সুইচ অপারেটিং করতেছো। তো এই যে যে বিষয়গুলো, এগুলো কিন্তু খুব ডিজিটাল একটা, আমরা খুব মানে বলা হয় ডিজিটাল এজ যে রুম বা বাসা, সেটা কিন্তু আমরা তথ্য প্রযুক্তির সাহায্যে খুব সহজেই তৈরি করে ফেলতে পারি, এবং এটা আমার জন্য খুবই আসলে সিকিউরিট হয় আর কি।
এবার আসি সংবাদপত্র। কম্পিউটার নেটওয়ার্ক তৈরি করে একটি দেশের শহর থেকে অন্য একটি সংবাদপত্র প্রকাশ করা হয় এবং ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন ব্লগ সামাজিক যোগাযোগ আহ, এর মাধ্যম বিভিন্ন ব্লগ বা সামাজিক যোগাযোগের মাধ্যমগুলো যেমন গুগল প্লাস, ফেসবুক, ইউটিউব ইত্যাদি সর্বশেষ বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক সংবাদগুলো পাওয়া যায় এখানে। আচ্ছা, এরপরে আমরা যদি একটু দেখি যে ইসের ক্ষেত্রে সংবাদপত্রের ক্ষেত্রে কী ধরনের পাওয়া যাচ্ছে। এরপরে সংবাদপত্র তথ্য প্রযুক্তি আসলে কী ধরনের ভূমিকা, যেমন গুগল, আমাদের গুগল নিউজ, এটা কিন্তু অনেক বড় পোর্টাল। খুব সহজে কিন্তু আমি তথ্যগুলো গুগলের সাহায্যেই পেয়ে যাচ্ছি। এটা খুব সহজে আমরা এক জায়গা থেকে অন্য জায়গার তথ্যগুলো, আল জাজিরা যে বড় বড় নিউজ পোর্টালগুলো আছে এখান থেকে কিন্তু খুব সহজ তথ্যগুলো কালেক্ট করতে পারি। বিনোদন ও সামাজিক যোগাযোগ মাধ্যম, বিভিন্ন ব্লগ বা সামাজিক যোগাযোগের মাধ্যমগুলো যেমন গুগল প্লাস, ফেসবুক, মাইস্পেস ইত্যাদির মাধ্যমে বন্ধুত্ব করা এবং ছবি ভিডিও শেয়ার করা যায়। এছাড়া রেডিও শোনা, টিভি দেখা, চ্যাটিং করা ও বাচ্চাদের গেমস খেলার জন্য তথ্য প্রযুক্তি ব্যবহার অপরিহার্য। আচ্ছা, এই যে তারা এখানে গেমস খেলছে। এরপরে আমরা বিনোদন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে কী ধরনের ভূমিকা পালন করছে, আমরা যেমন টিভি খেলাধুলা দেখি, একটা দেশে খেলা হচ্ছে সেই খেলাটা তুমি কিন্তু বাংলাদেশে বসেই খুব সহজে কিন্তু দেখে ফেলতে পারছো। তো এই যে যে জিনিসটা, এটা কিন্তু সম্ভব হয়েছে শুধুমাত্র এই গ্লোবাল ভিলেজ বা তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমেই। তো এটা সম্ভব কিন্তু তৈরি করতে যে অবশ্যই তথ্য প্রযুক্তির ভূমিকা অপরিসীম। আচ্ছা, এরপরে আমরা বিনোদন, সবচেয়ে বেশি বেশি যে বিনোদনটা আমরা পাই, দেখো ফেসবুকটা আমরা সবাই ব্যবহার করি, ইউটিউবটা ব্যবহার করি, তুমি নিজেও ব্যবহার করতেছো, কারণ এই ইউটিউবটা ব্যবহার না করলে হয়তো বা আমি তোমাকে দেখতে পারতাম না, তুমি আমাকে দেখতে পারতাম না, অথবা তুমি আমাকে দেখতেছো, আমি তোমাকে যদিও ভার্চুয়ালি না দেখি, বাট কমেন্টস করলে কিন্তু আমি তোমার নামটা জানতে পারতাম না যদি তুমি কমেন্টস করো। তো সেক্ষেত্রে কিন্তু আমাদের এই বিনোদন বা সামাজিক যোগাযোগ মাধ্যমটা কিন্তু আসলে খুবই একটা ভালো একটা উপায় বলে দিচ্ছে বা করে দিচ্ছে। সাংস্কৃতিক বিনিময়, তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার কারণে এক দেশ থেকে সংস্কৃতি অন্য দেশে ছড়িয়ে ছড়িয়ে পড়ছে। সাংস্কৃতিক বিনিময়ের মধ্যে গুরুত্বপূর্ণ মাধ্যম হলো অডিও, ভিডিও, সিডি, ডিভিডি, টিউটোরিয়াল, ওয়েবসাইট ইত্যাদি। যেমন আমার একটা লেকচার প্রয়োজন, আমি অন্য একজন টিচারের কাছ থেকে সেটা জানতে পারছি, বা অন্য দেশের একজন টিচারের কাছে সেই জিনিসটা শিখতে পারছি। যেমন তুমি আমার লেকচারটা শুনছো, তোমার দেখা গেলো অন্য অন্য টিচারের লেকচারও তোমার কাছে ভালো লাগতে পারে। তোমার সবার একটা নিজস্ব একটা জ্ঞান, তুমি হয়তোবা দেখলা যে তোমার এই টিচার থেকে ওই টিচার বেটার, একটা সুযোগ থাকতেছে আর কি, যে তুমি টিউটোরিয়ালগুলো দেখে তোমার টিচার নির্বাচন করার জন্য। তো এটা আসলে বিশাল বড় একটা ভূমিকা পালন করতেছে তো সাংস্কৃতিক বিনিময়ের ক্ষেত্রে, কালচারাল এক্সচেঞ্জ। আচ্ছা, আমরা এখান থেকে যে এইটা দেখি একটু ভালোভাবে খেয়াল করি, এটা বলতে পারবো আশা করি। আমার আগের ক্লাস এবং এই ক্লাস মিলে একটা স্লাইড, এটা একটু কমপ্লিট করে দেখি। ই কমার্স কি এবং ব্যাখ্যা করো। ই কমার্সটা আসলে কি জিনিস? ই কমার্স এর পূর্ণরূপ হচ্ছে ইলেকট্রনিক্স কমার্স, অর্থাৎ ইলেকট্রনিক মাধ্যমের সাহায্যে তুমি যখন কোনো ব্যবসা পরিচালনা করবা তখন সেটাকে বলা হবে ই কমার্স। এবং ই কমার্সের মাধ্যমে আমরা যে কোনো পণ্য কেনা, বেচা এবং কোনো একটা পণ্য, আমার কোনো একটা পণ্য দূরের কোনো জায়গায় ব্যবসা বাণিজ্য পরিচালনা করার ক্ষেত্রে আমরা ই কমার্সটা ব্যবহার করে থাকি। এবং বড় বড় কয়েকটি ই কমার্স হচ্ছে আমাদের Amazon.com, Alibaba.com, AliExpress.com, এ ধরনের ই কমার্স, তারা হলো ব্যবসা বাণিজ্যটা দূর থেকেও বসে তারা পরিচালনা করতে পারতেছে। এটাকে বলা হচ্ছে ই কমার্স। আর শিক্ষাক্ষেত্রে অনলাইন লাইব্রেরির ভূমিকাটা কি বুঝিয়ে বলো। শিক্ষাক্ষেত্রে এই যে অনলাইন লাইব্রেরির ভূমিকাটা একটু দেখো, যে তুমি তোমার বাসায় বসে আছো, তুমি আমার ভিডিওটা দেখছো, তার মানে শিক্ষাক্ষেত্রে তুমি তোমার বাসায় বসেও তুমি কিন্তু অনেকজন টিচারের মধ্যে থেকে আমার ভিডিওটা দেখতেছো। তাহলে এই যে যে ভূমিকাটা, এই ভূমিকাটা কিন্তু শুধুমাত্র শুধু হচ্ছে, মানে কেবলই সম্ভব হচ্ছে তোমার এই ইসের জন্য, অর্থাৎ তথ্য প্রযুক্তির জন্য। তো তুমি বাসায় বসে বসে তোমার একটা লাইব্রেরিতে অনেক বই দরকার, তুমি এখান থেকে বইটা কালেক্ট করতে পারছো না। তুমি মনে করলা যে না, আমি একটা লাইব্রেরিতে ঢুকে যাই, লাইব্রেরি থেকে আমি আমার পছন্দের যে বইটা আছে, পছন্দের রাইটার যে আছে তার বইটা আমি পড়লাম। তো তোমার জ্ঞানের বিকাশ বা তোমার জ্ঞানের সম্প্রসারণ করার জন্য অবশ্যই অনলাইন লাইব্রেরির ভূমিকা অপরিসীম। এটা বলে বোঝানো যাবে না। তুমি একটু জটিল কোনো বিষয়ের সমাধান চাইলেও তোমার সেক্ষেত্রে দেখা গেলো, তুমি সে সমাধানটা তুমি যদি নিতে চাও, বা ভালো কোনো অনেকগুলো বহুল কোনো তথ্য তুমি চাও, তাহলে সেক্ষেত্রে লাইব্রেরি তোমার ভ্রমণ করতে হবে। এবং সেটা যদি সম্ভব হয়, এরকম ঘরে বসে তুমি যদি বাইরের কোনো লাইব্রেরি থেকে বই পড়তে পারো, তাহলে সেটা তোমার জন্য সবচেয়ে সুবিধা হয়। তাহলে শিক্ষাক্ষেত্রে অনলাইন লাইব্রেরি প্রতিনিয়তই আমাদের ভূমিকা রাখছে নতুন নতুন জ্ঞান আহরণ, নতুন জ্ঞান শিখার এবং বিকাশের জন্য সব ক্ষেত্রেই। তো
আজকে আমরা একটু দেখি আর একটা ক্লাস। টোমোগ্রাফি মেশিন আসলে কি কাজ করে? এটা কি গবেষণার ক্ষেত্রে ব্যবহার করা হয়, অফিসের কার্যক্ষেত্রে ব্যবহার করা হয়, চিকিৎসা নাকি যোগাযোগ, কোন ক্ষেত্রে? তো কিছু সময় আগে জানছি, আমি একটু বলে দিই তোমাদের। সেটা হচ্ছে চিকিৎসা ক্ষেত্রে ব্যবহার করা হয়। ভিডিও কনফারেন্সিং এর জন্য ব্যবহৃত উপকরণটা হচ্ছে কিন্তু মাল্টিমিডিয়া কম্পিউটার, টেলিফোন সংযোগ, পেন ড্রাইভ, বুলেটিন বোর্ড। ভিডিও কনফারেন্সিং এর জন্য আমাদের অবশ্যই একটা মাল্টিমিডিয়া যদি কম্পিউটার হয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করতে, ভিডিও কনফারেন্সিং আমরা করতে পারবো। টেলিফোন সংযোগও আমাদের দরকার। টেলিফোন সংযোগ না হলে মাল্টিমিডিয়া কম্পিউটার। আর আমি যে কোনো মাধ্যম দিয়ে, এটা ওয়াইফাই বা ওয়্যারলেস মাধ্যম দিয়ে আমি এটা মানে পরিচালনা করতে পারি। অবশ্যই আমার মাল্টিমিডিয়া কম্পিউটার দরকার। তো ঠিক আছে শিক্ষার্থীরা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। নতুন কোনো ভিডিওতে নতুন কোনো সময় আমার ভিডিওটা অ্যারাউন্ড 7টা থেকে 8টার মধ্যে তোমরা পেয়ে যাবা সন্ধ্যার সময়। এবং সবাই নতুন নতুন ক্লাসগুলো জন্য অপেক্ষা করবে আশা করি, এবং নতুন নতুন ক্লাস আমি রেগুলারই আপলোড করার চেষ্টা করব। এখান থেকে আশা করি তোমার আইসিটি নিয়ে কোনো সমস্যা হবে না আর। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সবার জন্য দোয়া থাকলো, আমার জন্য দোয়া করবে। আল্লাহ হাফেজ।